বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হরেগাঁও কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই নিয়ে কথা বলবো। অর্থাৎ একটা কস্টিংয়ের ক্ষেত্রে একটা কস্ট কতটুকু রিলিভেন্ট বা প্রাসঙ্গিক এবং কতটুকু ইরিলিভেন্ট সেটা নিয়ে কাজ করবো আমরা। এবং যেটা ইরিলিভেন্ট এটা কিন্তু আসলে কস্ট শিটে আনা যাবে না, শুধু রিলিভেন্ট কস্টগুলোকেই কী করতে হবে, কস্ট শিটে আনতে হবে বা কস্টে আনতে হবে। যেমন আমরা একটা উদাহরণ মনে করি যে সিনথিয়া একজন MBA স্টুডেন্ট, সে বোস্টনে থাকে, সে তার বন্ধুর সাথে নিউ ইয়র্কে দেখা করতে যেতে চায়। নিউ ইয়র্কে যাওয়ার জন্য তার দুইটা অপশন আছে। সে তার নিজের গাড়ি নিয়ে যেতে পারে, আবার সে অ্যামট্রেকের ট্রেনের টিকিট করেও কী করতে পারে, যেতে পারে। এখন এই দুইটার অল্টারনেটিভ চিত্র তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে রিলিভেন্ট কস্টিংটা ধরতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে যে অ্যানুয়াল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন প্রতি বছর $2800 করে, তাকে $2800 করে দিতে হয় এবং কস্ট পার মাইলে তাকে $2.280 দিতে হয়। গ্যাসোলিন তাকে কিনতে হয়, সে গ্যাসোলিনে পার 1380 টাকার অ্যানুয়াল আছে, তাই সে গ্যাসোলিনে তাকে $1.100 পার মাইলে প্রয়োজন হবে। অ্যানুয়াল কস্ট অফ অটো ইন্স্যুরেন্সে তাকে পার মাইলে $1.38 লাগবে। মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারেও $0.065 লাগবে। আর পার্কিং ফি লাগবে 45 পার মান্থ, এটা আর 8 মান্থে $0.036 লাগবে। এবার তার $0.619 করে খরচ হবে। আর এডিশনাল ডাটা বলা আছে যে রিডাকশন ইন রিসেল ভ্যালু হচ্ছে $0.26 পার মাইল। কস্ট অফ রাউন্ড ট্রিপে অ্যামট্রেকের টিকিটের দাম $104। আর বেনিফিট সে রিল্যাক্স পাবে, পড়তে পারবে ট্রেনে। কস্ট পুটিং ডগ ইন ক্যানেল, মানে সে যখন যাবে তখন তার কুকুরটাকে এক বাড়িতে রাখতে হবে, তার জন্য তার $40 খরচ আছে। বেনিফিট হ্যাভিং কার অ্যাভেলেবেল, সে ওইখানে গাড়ির সুবিধা পাবে কি না। আর কস্ট অফ পার্কিং আছে $25 পার ডে নিউ ইয়র্কে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কস্ট শিটটা দেওয়া আছে, যে কস্টগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা রিলেভেন্ট কোনটা রিলেভেন্ট না, এটা তোমাকে কী করতে হবে, আগে সিদ্ধান্ত নিতে হবে। যেমন প্রথমেই আছে যে অরিজিনাল কস্ট অফ কার ইজ সাঙ্ক কস্ট, কারণ এটা কিন্তু আর রিকভারের কোনো উপায় নাই। এই জন্য $2800 পার ইয়ার এটা টোটালি সাঙ্ক কস্ট, এবং এটা এখানে রিলিভেন্ট না। সে যদি ট্রেনে করেও যায় তাকে কিন্তু কী করতে হবে, এই টাকাটা পে করতে হবে। আর 2 নম্বর কস্ট অফ গ্যাসোলিন, এইটা কিন্তু একটা রিলিভেন্ট কস্ট, কারণ সে যদি গাড়ি নিয়ে যায় তাকে গ্যাসোলিনে খরচ দিতে হবে, আদারওয়াইজ তাকে খরচ করতে হবে না। সি নাম্বার আছে অ্যানুয়াল কস্ট অফ অটো ইন্স্যুরেন্স, এটাও কিন্তু রিলিভেন্ট না, কারণ এটা সে যদি গাড়ি নাও নেয় অ্যামট্রাকে গেলেও তাকে এই টাকাটা পে করতে হবে। আর কস্ট অফ মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার হলো রিলিভেন্ট, কারণ সে গাড়ি বেশি চালালে তাকে মেনটেন্যান্স কস্টটা বেশি দিতে হবে। আর আইটেম 5-এ আছে দ্য মান্থলি ফি অফ সিনথিয়া পে টু দ্য পার্ক, এটাও কিন্তু রিলিভেন্ট না, কারণ সে যদি গাড়ি রেখেও যায় নাও রেখে যায় তাকে এই খরচটা কী করতে হবে, করতে হবে। আর ইফ দ্য টোটাল কস্ট হচ্ছে 619 পার মাইল, এটা তাহলে এখানে অনেকগুলো ইরিলিভেন্ট কস্ট আছে, সেই ইরিলিভেন্ট কস্টগুলো আমার কী করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে আমার কিন্তু রিলিভেন্ট কস্টটাকে নিতে হবে। এখন জিনিসটা, সে যদি ট্রেনে যেতে চায়, অ্যামট্রেকে যেতে চায়, তাকে কিন্তু $104 রাউন্ড ট্রিপে কী করতে হবে, খরচ করতে হবে। এটা একটা রিলিভেন্ট, কারণ সে ট্রেনে গেলে এটা লাগবে, গাড়িতে গেলে এটা লাগবে না। আচ্ছা, তারপরে আয়ে আছে, এটা রিলিভেন্ট ডিসিশন। সে পুট এ ডলার ভ্যালু অফ রিল্যাক্সিং, সে রিল্যাক্স করতে পারবে। তারপরে কস্ট অফ পুটিং সিনথিয়াস ডগ, এইটাও কিন্তু ইরিলিভেন্ট, কারণ সে গেলে ট্রেনে যাক বা গাড়িতে যাক, এটা তাকে কিন্তু খরচটা করতে হবে। তাহলে দেখা গেলো যে এখানে অনেক কী আছে, রিলিভেন্ট কস্ট আছে। তাহলে এখন আমরা যদি রিলিভেন্টগুলো শুধু যদি নেই, তাহলে স্যার গ্যাসোলিনের খরচটা তাকে করতে হবে, সেখানে $46 লাগবে। মেনটেন্যান্সে লাগবে $29। আর রিডাকশন অফ দ্য রিসেল ভ্যালু এনে $11.96। আর কস্ট অফ পার্কিং $50। এইভাবে তার টোটাল খরচ হবে $137। আর সে যদি ট্রেনে যায় তাকে খরচ করতে হচ্ছে $104। এখন প্রশ্ন হচ্ছে, সিনথিয়া কী করবে, সে ট্রেনে যাবে না গাড়ি নিয়ে যাবে? তাই আমরা অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে জানি যে তার খরচ যেহেতু ট্রেনে কম এবং সে রিল্যাক্স করতে পারবে এবং পড়াশোনা করে যেতে পারবে, তাই সে নিশ্চিতভাবে কী করবে,
এখানে সে ট্রেন ভ্রমণটাকে অ্যামট্রেকের ট্রেন ভ্রমণটাকে পছন্দ করবে। তো ঠিক এইভাবে ব্যবসা জগতেও রিলিভেন্ট এবং ইরিলিভেন্ট কস্ট তোমাকে চিন্তা করে দেখতে হবে, যে কোনো একটা কস্ট দেখলে সেটাকে রিলিভেন্ট বলা যাবে না, দেখতে হবে যে ওইটা কী আছে কি না, আমরা যে কস্টিংটা করতে চাচ্ছি সেই কস্টিংয়ের সাথে এটা রিলিভেন্ট কিনা। যদি রিলিভেন্ট না হয় তাহলে সেটা কিন্তু কস্টিংয়ে আনা যাবে না। আমরা 2012 সালে যে অঙ্কটা আসে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই অঙ্কটা যদি আমরা একটু আলোচনা করি, সে দেখতে পাই যে বেক্সিমকো প্রডিউস 9,000 ইউনিট ইন 2 শিফট। দ্য কস্ট অফ হুইচ আছে কি ম্যাটেরিয়াল আছে 1,35,000, লেবার আছে 1,08,000, ফ্যাক্টরি ওভারহেড 72,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 45,000 এবং সেলিং এক্সপেন্স আছে 36,000। 75% অফ দ্য ফ্যাক্টরি ওভারহেড আর 80% আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর 50% আর সেলিং ওভারহেড আর ফিক্সড। বেক্সিমকো ওয়ান্টস টু স্টার্ট থার্ড শিফট in order to increase production proportionately. If the third shift is started, the cost of all materials will reduce by 5%. Labor rate of the third shift will increase by 25%. Fixed factory overhead will increase by টাকা 13,500 টাকা and selling price to be reduced টাকা 55 থেকে 52 হবে। এটা এখন তারা থার্ড শিফটটা চালু করবে কি না, এটা হচ্ছে কোশ্চেন। এখন তাহলে আমরা প্রথমে যে ইউনিটস প্রডিউস ইন 3 শিফটে আমরা দেখলাম যে 13,500 ইউনিট প্রোডাকশন হবে। ম্যাটেরিয়াল কস্ট লাগবে 15,000, 5% অন অর থার্ড শিফটের জন্য 75, অর্থাৎ এটা লাগবে। লেবার কত লাগবে, ভেরিয়েবল ওভারহেড কত লাগবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত লাগবে, ভেরিয়েবল মেনটেন্যান্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত লাগবে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স এবং ফিক্সড সেলিং এক্সপেন্স। টোটালটা আগে আমরা বের করে দেখলাম। এবার আমরা দুইটা জিনিসকে একটু কম্পেয়ার করব। ডিফারেন্সিয়াল যে ইনকাম স্টেটমেন্ট করার মাধ্যমে আমরা প্রথমে পার্টিকুলার করব 2 শিফট হলে কী হয়, 3 শিফট হলে কী হয়, চেঞ্জটা কী হয় একটা আমরা দেখাবো। তা দেখা যায় যে ইউনিটস প্রোডাকশন হয় 9,000 আর ওইটা 13,500, তাহলে চেঞ্জ হচ্ছে 4,500। সেলস রেভিনিউতে 2,07,000 টাকা পার্থক্য হয়। ম্যাটেরিয়ালে 57,000 টাকা, লেবারে 94,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডে 9,000, ভেরিয়েবল সেলিং এক্সপেন্সে 4,500, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 9,000 আর 13,500, আর টোটাল কস্টে দেখা যায় যে 1,87,000 টাকা পার্থক্য হয়, কিন্তু আয় পার্থক্য হয় 2,07,000 টাকা। তার মানে 19,125 টাকা প্রফিট কী হয়, বৃদ্ধি পায়। তা আমরা বুঝতেই পারি যে যেহেতু দ্য থার্ড শিফট উইল বি স্টার্টেড, কারণ কি, বিকজ ইট উইল ইনক্রিজ প্রফিট বাই 19,125। তাহলে এই যে ব্যাপার, অর্থাৎ এখানে আমরা সিদ্ধান্তটা নিলাম যেহেতু প্রফিটটা বাড়ছে। কিন্তু যদি দেখা যেত যে কি প্রফিট না বেড়ে মানে প্রফিট কমে যায়, তাহলে কিন্তু আমরা কী করতাম না, এই সিদ্ধান্তটা নিতাম না। ঠিক অনুরূপভাবে আমরা যদি পরের বছর আরেকটা অঙ্ক ধরি, সেটা আসছে যে 2013 সালে। এখানে বলছে মিসেস লামিয়া সেলস আর হ্যান্ডমেড নকশিকাতার টাকা 3,500 টাকা পার প্রাইস। শি থিঙ্কস ইফ হি সেলস এর টাকা 3,350 টাকা পার পিস, শি কুড হ্যাভ আর্নড এ লট মোর দেন দ্য প্রেজেন্ট আর্নিং। She started to sell the product at new rate and her sales have been increased from 1,500 পিস থেকে 1,900 পিস হয়েছে। ভেরিয়েবল কস্ট ছিল 2,900 টাকা, ফিক্সও ছিল 6,500 টাকা। এখন সে এইটা কি বর্ধিত রেটেই কম টাকায় বেশি সেল করবে কি না? তাহলে আমরা যদি সেলস 1 আর সেলস 2কে দেখি, তাহলে সেলসে প্রথম হয় 52,50,000, পরেরটা কিন্তু 63,65,000 টাকা এটা আয় হয়। আর ভেরিয়েবল কস্ট 2,900 আর 3,673 টাকা। তারপরে কন্ট্রিবিউশন আসে 52,47,100, এটা 63,61,100। আর ফিক্সড কস্টটা যদি আমি দুইটাতেই 6,000 টাকা সেটা আমরা বাদ দেই, আমি দেখতে পাই যে প্রফিটে মার্জিন আসে 52,41,000 আর পরটা 63,55,000। এখন এই অঙ্কে দেখা গেল যে অতি সহজেই সে তার প্রফিটটা কী হয়েছে, রেট বাড়ায় সেলস বৃদ্ধি করার ফলে তার প্রফিট কী হয়েছে, অনেক বাড়ছে। তাহলে সে অবশ্যই কী করবে, কম প্রাইসেই বেশি সে বিক্রি করবে আর কি। তো এগুলি হচ্ছে
রিলিভেন্ট কস্ট, অর্থাৎ এখানে কস্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশনটা নিতে হবে যে অর্থাৎ এখানে যদি প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়, প্রফিটটা যদি ইনক্রিজ করে তাহলে এখানে জিনিসটা গ্রহণযোগ্য, আর যদি প্রফিট কোনো কারণে ডিক্রিজ করে সেটা কি না গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা রিলিভেন্ট কস্ট ধরে এই প্রফিটটা কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।